উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন সোসাইটি ফর দি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে পড়ছি প্রণামী বসাক। সাহিত্য চর্চা বাংলা ক দ্বাদশ শ্রেণী। গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, প্রবন্ধ রচনা, রীতি, নির্দেশিকা, নমুনা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত, মুদ্রণ ও বিপণনে দ্বীপ প্রকাশন। প্রস্তাবনা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2013 সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সমস্ত বিষয়ে নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রচলন করেছে। প্রথম ভাষা বাংলার নতুন পাঠ্যপুস্তক সাহিত্যচর্চা প্রকাশিত হলো। এটি 2013 থেকে 15 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী পাঠ্য নির্বাচিত গদ্য, প্রবন্ধ, কবিতা, নাটক ইত্যাদির সংকলন। এই পাঠ্যপুস্তক 2014 থেকে 2016 সাল পর্যন্ত দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নির্মিত। ফলত 2015 থেকে 2017 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই বইটিকে অনুসরণ করতে হবে। একাদশ শ্রেণীর বাংলা প্রথম ভাষার সাহিত্যচর্চা পুস্তকটির মতোই দ্বাদশ শ্রেণীর সংকলনটি বৈচিত্র্য আর উপস্থাপনায় স্বাতন্ত্র্য বজায় রেখেছে। পাশাপাশি বইটিতে সংযোজিত হয়েছে প্রবন্ধ রচনারীতি অংশ। উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের সাহিত্যবোধ ও সৃষ্টিশীল ভাবনার বিকাশে আশা করি পাঠ্যপুস্তকটি যথাযথ ভূমিকা পালন করবে। পুস্তকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে লেখকদের রচনা সে কারণেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংকলনে যে বরেণ্য লেখক লেখিকার রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি মুদ্রণে অনুমতি প্রদান করে বা তারা বা তাঁদের পরিবারবর্গ আমাদের বাধিত করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর পুস্তক প্রণয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছেন। সংসদের পক্ষ থেকে এদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মহুয়া দাস, সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূচিপত্র পর্ব 1 গল্প কে বাঁচায় কে বাঁচে। মানিক বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 13। ভাত মহেশ্বতা দেবী, পৃষ্ঠা সংখ্যা 19। ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ, পৃষ্ঠা সংখ্যা 29। কবিতা রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃষ্ঠা সংখ্যা 37। শিকার জীবনানন্দ দাশ, পৃষ্ঠা সংখ্যা 39। মহুয়ার দেশ সমর সেন, পৃষ্ঠা সংখ্যা 42। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 44। ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত, পৃষ্ঠা সংখ্যা 46। নাটক যে কোনো একটি বিভাব শম্ভু মিত্র, পৃষ্ঠা সংখ্যা 51। নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 69। আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন, বেটল্ট ব্রেখট, অনুবাদ শঙ্খ ঘোষ, পৃষ্ঠা সংখ্যা 82। ভারতীয় গল্প অলৌকিক কর্তা সিং দুগ্গাল, অনুবাদ অনিন্দ্য সৌরভ, পৃষ্ঠা সংখ্যা 87। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 91। পর্ব 2 প্রবন্ধ রচনা রীতি, নির্দেশিকা ও নমুনা, পৃষ্ঠা সংখ্যা 195। এই পুস্তকে মুদ্রিত রচনাগুলি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি অনুসরণ করে বানান সমতা রক্ষা করা হয়েছে। বাংলা ক দ্বাদশ শ্রেণীর মানের বিন্যাস, গল্প 12, কবিতা 13, নাটক 10, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প 7, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 5, প্রবন্ধ রচনা রীতি 10। পর্ব 1 গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে। লেখক পরিচিতি: মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 19 মে 1908 সাঁওতাল পরগনা দুমকা শহরে। পৈতৃক নিবাস বিক্রমপুর, ঢাকা। পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক, সেটাই তিনি লেখক নাম করে তোলেন। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নিরতা দেবী। উচ্চশিক্ষিত মধ্যবিত্ত পরিবারের চতুর্থ পুত্র। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি পাশ করে অঙ্কে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় প্রথম গল্প অতসীমামি লেখেন এবং বিচিত্রা পত্রিকায় ছাপা হয় 1928 খ্রিস্টাব্দে। তার প্রথম উপন্যাস দিবারাত্রি কাব্য প্রকাশিত 1935 খ্রিস্টাব্দে। সাহিত্য চর্চায় তাঁর আগ্রহ অভিভাবকদের সহানুভূতি পায়নি, বরং বিরোধিতা এসেছে। কিন্তু সাহিত্য চর্চায় আত্মনিয়োগ তার নিজের পথ বলে মনে করেন মানিক। শিক্ষা অসমাপ্ত রেখে স্বেচ্ছা নির্বাচিত দারিদ্র্যের মধ্যে সাহিত্যকর্মকে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। প্রথম জীবনে 2-4 বছরে চাকরি ছাড়া সাহিত্য রচনাই ছিল তার একমাত্র কাজ। জীবিতকালে এবং মৃত্যুর পর প্রকাশিত বিভিন্ন সংকলন গ্রন্থ সহ গ্রন্থ সংখ্যা প্রায় 100।
মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মরণীয় উপন্যাসগুলির মধ্যে আছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, শহরবাসের ইতিকথা, হলুদ নদী, সবুজ বন, জননী চিহ্ন, হরফ ইত্যাদি। লিখেছেন ৩০০-র বেশি গল্প। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, বউ, পরিস্থিতি, লাজুকলতা ইত্যাদি। মানিকের একটি প্রবন্ধ সংকলনের নাম লেখকের কথা ১৯৫৭। প্রয়াত সমালোচক ও কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন যে মানিক বন্দ্যোপাধ্যায় চিরদিন স্থির মস্তিষ্ক নিয়ে কেনর উত্তর খুঁজেছেন। তার দৃষ্টি মোহ ও পূর্ব সংস্কারমুক্ত, তিনি বিজ্ঞানজীবী। পৃষ্ঠা সংখ্যা ১৪। কে বাঁচায় কে বাঁচে। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরে এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও চায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসিতে উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে হলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় ৫০ টাকা বেশি পায়। পৃষ্ঠা সংখ্যা ১৫। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় ২ বছর আগে বিয়ে করে ৮ বছরে সে মোটে ২টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলেও নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদী কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবুল হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হয়ে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শার্শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল? আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার করতে পারছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক, শত ধিক আমাকে। মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাকলেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। পৃষ্ঠা সংখ্যা 16। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয়ে থাকে,
জীবন ধারণে অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতি ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণতার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম নিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গভীর হয়ে আছে। নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একটারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। নিখিল একদৃষ্টি তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয় গোলগাল মুখখানা তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। টুনুর মার যার স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন, এই অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে না খেয়ে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে ফেলবে। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তার শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথা সে বলতে পারল না, গলায় আটকে গেল। পৃষ্ঠা সংখ্যা 17। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদিও সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতিধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মরা বড় পাপ। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক খাপ অখাদ্য ঘ্রুয়েল বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য ঘ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তার সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31টে তালা লাগানো গুদামই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরে আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়িদের সামনে ডোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে পার করে অন্নপ্রার্থী ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষাও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানি মতো ঝিমানো সুরে সে এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে যেন সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। চুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোনো জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে।
খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলা ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। পৃষ্ঠ সংখ্যা 18। টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলো যেন সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ করে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুতেই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষ্টি যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে থেকে উল্টো কথা শোনায়। নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায়। বলে, গাঁ থেকে এইছি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। পৃষ্ঠ সংখ্যা 19। মহাশ্বেতা দেবী ভাত। লেখক পরিচিতি। জন্ম 14 জানুয়ারি 1926 ঢাকায়। পিতা কবি সাহিত্যিক, প্রাক্তন পত্রিকা সম্পাদক মনীষ ঘটক। কল্লোল যুগের যুবনাশ্য। মাতা ধরিত্রী দেবী, সাহিত্যপ্রেমী, স্ববৃত্তি সমাজসেবী। 9 ভাই বোনের মধ্যে মহাশ্বেতা জ্যেষ্ঠা। মহাশ্বেতা শিক্ষা জীবন বিভিন্ন প্রতিষ্ঠানে, রাজশাহীতে স্কুল জীবন অতিবাহিত করে চলে আসেন মেদিনীপুরে। তারপর 1936 থেকে 38 পর্যন্ত শান্তিনিকেতন স্কুল, 1939 থেকে বেলতলা বালিকা বিদ্যালয়, ম্যাট্রিক পাশ করেন 1942-এ, আইএ 1944, ইংরেজি অনার্স সহ বিএ 1946 শান্তিনিকেতন থেকে। 1963-তে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে ইংরেজি সাহিত্যে এমএ। অভিনেতা, নাট্যকার, লেখক। ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম পুরোধা। বিজন ভট্টাচার্যের সঙ্গে বিবাহ 10ই ফেব্রুয়ারি 1947। তাদের একমাত্র সন্তান কবি, কথাসাহিত্যিক, অভিনেতা, পরিচালক নবানন ভট্টাচার্য। কর্মজীবন 1948-49 পদ্মপুকুর ইনস্টিটিউশনে প্রাতঃ বিভাগে শিক্ষকতা। 1949 থেকে 50 কেন্দ্রীয় সরকারের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসে আপার ডিভিশন ক্লার্ক। পরে 1957 সালে রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে 1 বছর শিক্ষকতা করে শেষ পর্যন্ত 1964 সালে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইংরেজি অধ্যাপক রূপে স্থায়ী হন। 1984-তে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। মহাশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থটি নিয়ে। সেটি 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায়। প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসির রানী সাপ্তাহিক দেশ পত্রিকা প্রকাশিত 1956-তে। প্রথম উপন্যাস নটি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত 1957-তে। সম্পাদনা করছেন ত্রৈমাসিক পত্রিকা, সাহিত্য পুরস্কার এবং অন্যান্য সম্মান। কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত লীলা পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পদক, ভুবনমোহিনী পদক, জগত্তারিণী স্বর্ণপদক, অমৃত পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার 1979, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন স্বর্ণপদক, ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী, আদিবাসী ক্ষেত্রে কাজের জন্য 1986, জ্ঞানপীঠ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি সংসদ পুরস্কার। গল্প, উপন্যাস, অনুবাদ, জীবন ইত্যাদি মিলে মহাশ্বেতা দেবী বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল অরণ্যের অধিকার, কবি বন্দঘটি গাঁই জীবন,
ও মৃত্যু, অক্লান্ত কৌরব, চট্টিমুন্ডাও তার তীর, তিতুমির, শ্রী গণেশ মহিমা, 1084 মা ইত্যাদি। মহাশ্বেতা দেবী শুধু লেখালেখিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি গ্রামেগঞ্জে ঘুরেছেন, মানুষের লড়াইয়ে সামিল হয়েছেন। এই অভিজ্ঞতা তার লেখাকে জীবনের স্বাদে ভরপুর করে তোলে। পৃষ্ঠা সংখ্যা 20। ভাত। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কিরকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো, কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? সংসারে সবকিছুই চলে বড় পিসিমা নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। পৃষ্ঠা সংখ্যা 21। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন কোথা থেকে আনলে? মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডাকে আনলে। বড় বউ বলে কিরকম দেখতে? ময়ূর ছেড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন তার ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজে ছেলে বিড়েতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ বড় ঘুমোচ্ছে। এবারই ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখন চাঁদ সূর্য উঠবে কিনা, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্য দই পেতি ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছে কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। পৃষ্ঠা সংখ্যা 22। পৃষ্ঠা সংখ্যা 22। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য ওনাকে কদিন খায়নি, বাসিনি এনেছে। বাদায় থাকে অথচ ভাতের রান্নিকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখ না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হুম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হলঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দিই, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া ছান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাজার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ, বাসিনী, এত নানাবিধি চাল? বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়।
হবে নে, বাদাইদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে, আমিই বেচতেছি সে চাল। বাদাইদের চাল হয় তা দে দেখিনি বাসিনি, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খায়, বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, সেই কদিন ধরে আদা ভাত খাই না, দে বাসিনি ব্যগ্যতা করি তোর। আরে আরে করো কি উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা হও তো, দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দে যাবো, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি যায়, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। মাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চন্ননীর মা, চন্ননী রে, তোমরা রা কান্না কেন, কোথা আইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, মাঝখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান। পৃষ্ঠ সংখ্যা 23। উৎসব বলছিল, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশে বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাকা রচন্ননীর মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সেই কৌটোটা বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল, চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়, কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কারখানা যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধারণ বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতেছে, ও বলে, সে একটা কথা বটে, ঝড় জলে কি কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে, বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাবতে গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবে হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে উৎসবে হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি, কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তার এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলে তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রি হরকুল পাটনায় মোটা 3 ধানে মরক। উৎসব তো সতীশে কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিমের ধান যায়, তুই তো কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মীনা আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয়। সেই সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল, এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। পৃষ্ঠ সংখ্যা 24। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকনে ঝাড়া বেরিয়েছে বুঝি, বা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাঝখুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসিমতী যেমন সে খুঁটি রাখতে চায়নে, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান।
তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিকালয়ে দেখা মাত্রা সফেন জল ছুটে আসছে, ব্যাস সব ঘোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়, বড় সুন্দর কৌটোখানি গো, চন্দ্রনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়, চমৎকার কৌটো। কি হলো, হাট চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো, বড় পিসিমা খনখনিয়ে ওঠে, বড় খিদে নেগেছে মাগো, এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন, তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাট চালাও। উৎসব আবার কাঠ কাটতে থেকে, প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা করে, ধারালো কাঠরাইটি সে তোলেও নামায়, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী বুঝি ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে, ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো, রাস্তার কল হতে দেরি করো না মোটে, এ পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে, কে মরতেছে, হ্যাঁ বাসিনী, তেকেলে বুড়ো, বাড়ির কর্তা মরবে রে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি, ওনার খাস ঝি, কর্তা মনে পড়ে ওকে 7 নাতি যা মেরেছি তো আমি বাসিনী নই, তেকেলে বুড়ো মরছে তার ঝন্নি হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়, বাপরে এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞি বটে, সব নাকি বাদার দোল হতে, সে কোন বাদা, উৎসবে বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ণ শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাত চেয়ে নিয়ে জল খায়, ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, তাই হোক, পেটের গভর গরু, কিন্তু সাগরে শিশির পরে, উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে, কোথা গেছিল, একটু বাইরে গেলাম মা। পৃষ্ঠ সংখ্যা 25। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত, উৎসব তাড়াতাড়ি হাট চলায়, মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী, সব রান্না তুলতে হবে, বাসিনী বলে মুছেছি, বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল, মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, ভাত খাবে সে ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও, অপঘাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব, মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে, উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়, উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে, তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাত নেবে না, দেশের দুর্যোগও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে এগলা দিলে চলবে, তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না, এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি, তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সে যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবে আধ পেটা কি সিকি পেটা উপোসের শুরু, পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, দুঃখ তোর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে, মানুষ তাহলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল, চন্দনীর মা তো কোন ছাড়। সব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটতো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না, 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ছাড় দেয়, তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে সুধয় মা, বাইরে যেয়ে বসবো, বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রেণু বলে গর্জে ওঠে, রোগকে দাঁড় করান, কালো বেড়ালের লোমের রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন, একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়, বাসিনী উৎসবকে বলে, তুমি যেয়ে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে, যেমন যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে, কর্তার দেহ থেকে ব্যাদ্যিটে হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো, চ্যান করবে তো করে নাও কেন, এক নন চান করবো নে, মাথা জল পড়লে পেট মানতে চায়নি মোটে। পৃষ্ঠ সংখ্যা 26। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে, কেমন মন্দির কেমন চাতাল, বাপরে এসব নাকি বাদার তৌল হতে, সে বাদাটা কোথায় থাকে, ভাত তো খায়নি উৎসব অনেক দিন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে, উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে, মন্দিরে চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, ফালতু
কি ফালতু, বেঁচে থেকেও কতদিন জীবন পাবে 100, যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যোগ্যির পরও বুড়ো কথা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড। মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্ননী ছোট কক্ষা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা নক্কি। কি হে কাঁদছো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও তাস ফুটানো ছেলেগুলো অস্বস্তিতে বলে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মর্তবে পড়েছে? না বাবু, এই বাড়িতে কাজ করতেছি না। ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট জটা। কি হয়েছে বাবু? কেউই তার কথা জবাব দেন। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শুনে। পৃষ্ঠ সংখ্যা 27। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞ হলো আর তুমিও মরলে। দাদা, তুমি যে 82-তে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেডুনও নেই কে যেন বলে। কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলে। চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা ডেকে দাও দেখি কেউ। খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে বের করতে হবে, রাতে কাঠ সারতে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে লক্ষ্যে আছে। এক কথা আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সব বস্য রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে এবার রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চড়ছে তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে চাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় খুব বুদ্ধিস্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচিনি সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে বামুন বলে। বেরিয়ে এসেছ, হনহনিয়ে হাঁটতে থাকে। খানি খেটে সে আধা ধর মারে। বাদার ভাত তার এখন হাতে। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। পৃষ্ঠের সঙ্গে 28। দাদা অস্তবাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ি ভাত খেতে নি দাদা, খেতে নি? তুমিও ঝেয়ে বামুন হয়েছ? দাদা ব্যগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চন্দনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি। চন্নুরি রে, তুইও খা। চন্দনীর মা, খাও ছোট খোকা, খা। আমার মধ্যে বসে তোরা খা। এবার জল খাই, জল। তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। উৎসব হাড়েটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করা অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে পড়ে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটা খোঁজ করা হয় না আর উৎসবে। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। পৃষ্ঠ সংখ্যা 29। সৈয়দ মুস্তাফা সিরাজ, ভারতবর্ষ, লেখক পরিচিতি। জন্ম 14 অক্টোবর 1930, মুর্শিদাবাদ জেলা খোসবাসপুরে। 1946-এ বর্ধমান জেলার গোপালপুরে মুক্তকেশী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। স্নাতক হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। পাঠ্য বিষয়ের বাইরে বই পড়া আগ্রহ বাল্য বয়সী। সৈয়দ মুস্তাফা সিরাজ নিজেই জানিয়েছেন, বই পড়ার নেশা আমাকে ছোটবেলা থেকেই তাড়িয়ে বেরিয়েছে। আমি গ্রামের ছেলে। মুর্শিদাবাদের খোসবাসপুরে আমাদের বাড়ি। ওখানেই আমার ছেলেবেলা কেটেছে। যেখানেই শুনেছি বইয়ের ভালো
লাইব্রেরি রয়েছে সেখানেই ছুটে গেছি। এ নিয়ে অনেক রোমহর্ষ অভিজ্ঞতাও হয়েছে আমার। 1950 সালে ইবলিশ ছদ্মনামে প্রথম গল্প কাঁচি প্রকাশিত হয় বহরমপুরের সুপ্রভাত পত্রিকায়। ওই সালেই সাপ্তাহিক দেশ পত্রিকায় শেষ অভিসার কবিতাটি বেরোয়। 1962 সালে সাপ্তাহিক দেশে প্রথম প্রকাশিত গল্প ভালোবাসা ও ডাউন ট্রেন। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের ভান্ডার পত্রিকায় কাজ করেন 1964 থেকে 1969। আনন্দবাজার পত্রিকায় বার্তা বিভাগে স্থায়ী চাকরিতে যোগ দেন 1971 সালে। প্রথম উপন্যাসে নীলঘরের নটি প্রকাশিত হয় 1966 সালে। সামগ্রিক সাহিত্যকর্মের জন্য আনন্দ পুরস্কারে সম্মানিত হন 1979 সালে। 1994 অলিক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি এবং পশ্চিমবঙ্গ সরকার বঙ্কিম পুরস্কার পান। 2010-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার। লেখা ও পড়ায় সমান নিষ্ঠা ছিল সৈয়দ মুস্তফা সিরাজের। কথা সাহিত্যের সঙ্গে বেশ কিছু প্রবন্ধও লিখেছেন তিনি। অভিজ্ঞতা ও জ্ঞানের মনোজ্ঞ মিশেল তার রচনাবলী। হিজল কন্যা, নিশিমৃগয়া, মায়া মৃদঙ্গ, স্রোতে ভেসে আছে ইত্যাদি তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। ছোটদের জন্য তিনি লিখেছিলেন গোয়েন্দা কর্নার সিরিজের বহু বই। নিজের লেখার ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, হিন্দু মানুষ, মুসলমান মানুষ কিছু বুঝি না, মানুষ বুঝি, এই দেশের মানুষ, তাঁদের ঘনিষ্ঠভাবেই চিনি, আমার কোনো সূচিবায়ু নেই এবং দার্শনিক ব্যাপারে ভারতীয় দর্শনের অনুগত। এই দর্শনই সত্য জেনেছে বলে বিশ্বাস করি। উপনিষদ ও কতকাংশে সুফিবাদ আমার অন্তিম ভাবনা এবং মানুষ আমার কাছে শুধু প্রকৃতির সন্তান। সৈয়দ মুস্তফা সিরাজ প্রয়াত হন 4 সেপ্টেম্বর 2012 খ্রিস্টাব্দে। পৃষ্ঠ সংখ্যা 30। ভারতবর্ষ পিচের সড়ক বাঁক নিয়েছে সেখানেই গড়ে উঠেছে এক ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, 3টে চায়ের দোকান, 2টো সন্দেশে, 3টে পোশাকের, একটা মনোহারি, 2টো মুদিখানা আর একটা আড়ত আছে, একটা হাস্টিং মেশিন আছে, তার পিছনে ইটভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোট জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। পাকের মুখে আদ্যিকালে বটগাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাউর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবারেই তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে লাগলো রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে লাগলো আল্লাহ ভগবানের। পৃষ্ঠ সংখ্যা 31। শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই মাথার উপর। তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলেই হলো। সে দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোর সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ নয়তো সরা বাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাউলার বিক্রি বাটা বাড়ে। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা তো পাবি, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুপথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমন চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাথি, পিছের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খুরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামলে। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না।
তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি তুমি এলে থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কথাই তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল। ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকে আসি লোকের কি। একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায়। বলি সে কম্বলের ভিতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলে, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে পৃষ্ঠের সঙ্গে 32 একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বললে বরং বারোয়ারিতলা গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এই বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই বুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসার। অনেক বেলা হলো, সে নড়ছে না দেখে চাওলা জগা বলল, নিষ্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে তো শাল কুকুরে ছিঁড়ে খাবে, যে গন্ধে টেকা যাবে না। একজন দুজন করে ভিড় বাড়তে লাগলো। কেউ কেউ বুড়ি কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল, থানায় খবর দিয়ে কী হবে? ফাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ ধরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করবো চৌকিদারদা? লদিতে ফেলে দিয়ে এসে ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠে পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখনো শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো এরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে, সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে রেগে গিয়ে জানতে চাইলো কি ব্যাপার। পৃষ্ঠের সঙ্গে 33, না বুড়ি যে মুসলমান। প্রমাণ অনেকে থেকে শুনেছে বিড়বিড় করলে আল্লাহ বা বিসমিল্লা বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলা দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা, তা কি হয়, আমরা বেঁচে থাকছি তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গায়ে ভরচাষ মাসে সবে বাস থেকে নেমেছেন। উকি মেরে সব দেখে শুনে বলেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গেছি। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তার সম্মুখে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপি দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে হরিবোল হরিবোল। ভুল শুনেছ। ফজলু শেখ বলল, আমি সকর্ণে শুনেছি বুড়ি লাইলাহা ইল্লাল্লাহ বলছে। নিবারণ বাগদি রাগিল, একসময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণে চেঁচানি বরদাস্ত করবে কেন? সে আরও চেঁচিয়ে বলল, খবরদার। বচসা বেড়ে গেল। তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে লাগলো। আর তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিছের ওপর, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, 2 দলের হাতে অস্ত্রশস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার। অন্যদিকে ভট্টাচ মাসে গর্জে বলছেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ মা, জয় মা কালী কি জয়।
ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারি নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকে কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জয় সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠিটুকু চেঁচায় খবরদার। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিছে লাঠি ছুটতে শুরু করলো। পৃষ্ঠ সংখ্যা 34। খটখট খটখট শব্দে কাঁপতে থাকলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠলো, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল। সে বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো সে। চৌকিদার এতক্ষণে মুখ তুলে বলে, বুড়িমা তুমি মরনি, মর তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকে ভিড় হচ্ছে, চেঁচিয়ে উঠলো, বুড়ি তুমি মরনি, তোরা মর, তোরা মর, মুখ পোড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলে, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরখে করে, ওরে শকুন চোখারা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কবিতা, পৃষ্ঠ সংখ্যা 37। রবীন্দ্রনাথ ঠাকুর, রূপনারায়ণের কুলে। কবি পরিচিতি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 15 সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ চতুর্দশ। তার জন্ম 7ই মে 1861, বাংলা 25শে বৈশাখ 1268। জন্ম জোড়াসাঁকোর বাড়িতে, প্রয়াণও এই বাড়িতেই। রবীন্দ্রনাথের পড়াশোনা চলত ঘরেই মাধব পণ্ডিতের কাছে। প্রথম স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, সেখানে বেশি দিন পড়েননি, অভিভাবকরা পাঠালেন নর্মাল স্কুলে। তারপর বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল, কিন্তু স্কুলের পাঠ শেষ করতে পারেনি। স্কুলে প্রথাগত শিক্ষা না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনে কোনো ত্রুটি ঘটেনি। কাব্যসাধনার ক্ষেত্রে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ এবং তার কাদম্বরী দেবী বিশেষভাবে প্রভাব বিস্তার করেন। ছাপার অক্ষরে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, 30শে মাঘ 1281। কবির বয়স তখন 13 বছর 8 মাস। 18 বছর বয়সের মধ্যে কবি বনফুল, কবি কাহিনী, ভানুসিংহের পদাবলী, শৈশব সঙ্গীত ও রুদ্রচন্দ্র রচনা করেন জ্ঞানাঙ্কুর পত্রিকায়। কিন্তু স্কুলের পাঠ শেষ করতে পারেনি। স্কুলে প্রথাগত শিক্ষা না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনে কোনো ত্রুটি ঘটেনি। কাব্য সাধনার ক্ষেত্রে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ও তার পত্নী কাদম্বরী দেবী বিশেষভাবে প্রভাব বিস্তার করেন। ছাপার অক্ষরে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, 30শে মাঘ 1281। কবির বয়স তখন 13 বছর 8 মাস। 18 বছর বয়সের মধ্যে কবি বনফুল, কবি কাহিনী, ভানুসিংহের পদাবলী, শৈশব সঙ্গীত ও রুদ্রচন্দ্র রচনা করেন। জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত ভুবনমোহিনী প্রতিভা তার প্রথম গদ্য প্রবন্ধ। 1884 থেকে রবীন্দ্রনাথ পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখতে গিয়ে প্রকৃতির সুন্দর পরিবেশ তাকে রচনায় অনুপ্রাণিত করে। এই সূত্রে শিলাইদহ, শাহজাদপুর, কুঠিবাড়ির নাম কবির জীবনীতে স্থায়ী স্থান পেয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে 13 এপ্রিল 1919 প্রতিবাদে তিনি সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন 29শে মে 1919। 1912 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান। এই সময় বিখ্যাত ইংরেজ শিল্পী রোদেনস্টাইন কবির ইংরেজি অনুবাদে কাব্য সংকলন গীতাঞ্জলি, সং অফারিংস পাঠ করে মুগ্ধ হন এবং মে সিনক্লেয়ার, এজরা পাউন্ড, ইয়েটস প্রমুখ খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে কাব্য ও কবির পরিচয় করিয়ে দেন। নভেম্বর 1912 ইংরেজি অনুবাদ গ্রন্থ গীতাঞ্জলি বা সং অফারিংস প্রকাশিত হয়। 1913 নোবেল পুরস্কারে সম্মানিত হন। তিনি প্রথম নোবেলজয়ী ভারতীয়। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, চিত্রকর ও স্বদেশপ্রেমিক। দুটি স্বাধীন রাষ্ট্রের ভারত ও বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের মধ্যে আছে মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, পূরবী, মহুয়া, আকাশপ্রতিম, নবজাতক, রোগসজ্জা, আরোগ্য ইত্যাদি। উপন্যাসের মধ্যে নৌকাডুবি, গোড়া, যোগাযোগ, ঘরে বাইরে, চতুরঙ্গ, চার অধ্যায়, শিশির কবিতা ইত্যাদি। নাটকের মধ্যে রাজা ও রানী, বিসর্জন, রাজা, ডাকঘর, মালিনী, অনুব্রতন, রক্তকরবী ইত্যাদি। এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, নৃত্যনাট্য, গল্প, চিঠিপত্র, স্মৃতিকথা ইত্যাদি। 7ই আগস্ট 1941 বাংলা 22শে শ্রাবণ 1348 বেলা 12টা 30 ভারতের শ্রেষ্ঠ কবি মনীষার জীবনাবসান হয়। মৃত্যুকালে রবীন্দ্রনাথের বয়স ছিল 80 বছর 3 মাস। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।